শুধু দূর থেকে ছায়ার মতো অনুসরণ করেছে মেহেরকে। মেহের বেশিরভাগ সময়টাই নিজেকে বন্ধ রেখেছে, তেমন কোনো কিছু করেনি মেহের। নিজেকে একদম গুটিয়ে নিয়েছে মেহের। মেহেরের একমাত্র আনন্দের কারণ হচ্ছে এই শিশু আশ্রম। রেত এই আশ্রম থেকে দূরে দাঁড়িয়ে মেহেরকে দেখতে থাকে। এদিকে গায়ে খয়েরি রঙের একটা লাল পাড়ের শাড়ি জড়িয়ে, ঠোঁটে লাল লিপস্টিক পরে, কালার করা সিল্কের চুলগুলো আর শীতে করে আয়নার সামনে নিজেকে দেখছে অনুজা। বেশ চিকন অনুজা, কেমন একটা পাটকাঠির মতো লাগছে নিজেকে। মিস অনুজা চৌধুরী, কেমন লাগছে নিজেকে? জানি তুমি এসব পছন্দ করো না, কিন্তু যার জন্য এসব করছো সে তো পছন্দ করে, তাই না? আচ্ছা, আমাকে দেখো। রে, বাট অনুজা চৌধুরী শাড়ি পরে, ব্যাপারটা কেমন না? শ্যাট আপ, ফাদ্দার নয়। তাহলে ভেবে পড়েছি। তুই মজা করছিস? যে ছেলেদের আঙুলে আগায় না যায় সে কিনা প্রেমে পড়ছে, ভাবা যায়? না ভাবার কি আছে? তা কে সে ভাগ্যবান? হুম হুম বলবো না। 1990 সালের ভালোবাসাটা সত্যি ছিল, যা আমি 2019-এ কাউকে দেখে শিখেছি। তাই আমি পুরনো দিনের ভালোবাসাটাই চাই। অনুজা, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে আমার। অনুজা এবার নিজেকে চেনাবে। তখনই একটা ফোন আসে। বলো। এত তাড়াহুড়োর কি আছে? কিন্তু হয়েছে কি? ঠিক আছে, যা হয়েছে তাই হবে। যে করে হোক আজ মেহেরের সাথে আমাকে কথা বলতেই হবে। আচ্ছা দেখ, চেষ্টা করে 5 মাস একটু হলেও নিজেকে মানিয়ে মেহের। জানি না। তখনই রেত মেহেরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রেত গিয়ে দেখে মেহের আশ্রমে ঢুকছে। রেত তখনই মেহেরের সাথে কথা বলতে চায়, কিন্তু পা বাড়াতেই রায়ানকে দেখতে পায়। মেহের তুমি যাও, আমি আসছি। রায়ান মেহেরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বাঁকা ঠোঁটে একটা হাসি দিয়ে পেছনে হেঁটে রেদের সামনে দাঁড়ায়। তুই এখানে? সেটা তোকে বলতে বাধ্য রই আমি। না বললেও তো জানি। তাহলে জিজ্ঞেস করে কাটা গায়ে নুনের ছিটা কেন? ভালো লাগে তোর গায়ে নুন ছিটাতে। বাই দ্য ওয়ে, এখনো কেন পড়ে আছিস কেন ওর পিছে? মেহের আমার বউ, তুই কেন আসিস? সেটা না হয় না জানলে। আর একটা কথা, মেহেরের থেকে দূরে সরে যায়, নাইলে তোর জন্য ভালো হবে না। কি করবি তুই? সেটা তোর ধারণার বাইরে। মেহেরকে আমি ছাড়বো না, আমি মরে গেলেও। তবে সেটাই হবে। কি করবি তুই? মেহেরকে আমি আমার কাছে ঠিক নিয়ে ছাড়বো। ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ। তাই নাকি? আর আমি যখন কিছু করব, তা না হয় যখন করব দেখিস। বলেই রেদের শার্টের কলার ধরে একটা ধাক্কা দেয়। এতে রেদ মাথায় খানিকটা কেটে যায়। তারপর রায়ান রেদকে টেনে তোলে। ইস, কতটা রক্ত বেরিয়েছে। কপাল থেকে কিছুটা রক্ত নিয়ে রায়ান টানে রেদের শার্টের উপরে কয়েকটি বোতাম ছিঁড়ে যায়। তখন রায়ানের খেয়াল যায় রেদের বুকের দিকে, যা দেখে রায়ান চমকে যায়। খুব দ্রুত রায়ান রেদের কাছে যাবে। রেদ নিজেকে ঠিক করে নেয়। এটা কি? কিছু না। দেখতে দে। এসব কি করে? বলে জোর করে রেদের বুকটা দেখে। আমাকে যেতে হবে বলে চলে যেতে নেয়। তখনই রায়ান ওকে জোর করে ধরে ভিতরে নিয়ে যায়। তারপর ওর মাথায় ব্যান্ডেজ করে দেয়। আর রেদ চুপচাপ রাগে ফুঁসতে থাকে। বেটা, তোর বউ আমার কাছে, ব্যাপারটা বোঝ। কিছু তো রেসপেক্ট কর। কিন্তু তোকে নিয়ে আর পারি না। বউটারে ছেড়ে দিলেও দেশ না। আবার যাই হোক, আমি তোকে দেখে নেব। আচ্ছা এখন যা। রেদ চলে যেতে রায়ান মেহেরের কাছে যায়। কি হয়েছে? আর বলো না, একজনের মাথা ফেটে প্রচুর রক্ত বেরোচ্ছিল, তাই আর কি। এখন ঠিক আছে? ওই যে ওই আঙ্কেলটা। কে? কেউ না। সত্যি বলো। আসলে রেদ এসেছিল। মেহের আর কিছু না বলে চলে গেল। আর ওরই। ওকে বাবা, তুমি এবার যাও। অ্যাকশনের রিয়াকশন দেখা দরকার, নাইলে তো কিছুই বুঝতে পারবো না আসলে মেয়ে কি চায়। পরের দিন সকালে রায়ান রেদের বাড়ি গিয়ে রেদকে ঘুম থেকে শার্টের কলার ধরে টেনে তোলে। মেয়ের কই রেদ? কালকের শোধ নিচ্ছিস তুই? মেয়েরকে তুই কোথাও লুকিয়ে রেখেছিস। আমি জানি না ও কই। তাহলে কই ও? যেখানে থাকুক ওকে আমি খুঁজে বের করবই।
কোনো কিছু বোঝার অবস্থা নেই রেদ। কি হচ্ছে, কেন হচ্ছে, সবটাই গুলিয়ে যাচ্ছে। যা একটু খুঁজে দেখ কোথাও পাস কিনা। যাই হোক, ব্রেকফাস্টটা এখানে করে যাই, এমনি আজ নাটক দেখতে হবে। এক আপেল খেতে খেতে রেদ তন্ন তন্ন করে মেহেরকে খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। মেহের যেখানে যেখানে যায় সব খুঁজেছে মেহেরকে, কিন্তু কোথাও মেহের নেই। দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। কারো ফোন আসে। রেদ দেরি না করে তাড়াতাড়ি চলে যায় আবার আশ্রমে। গিয়ে দেখে মেহের ওখানে আছে। রেদ তখনই গিয়ে মেহেরকে জড়িয়ে ধরে সবার সামনে। মেহের অবাকের শীর্ষে। যে ছেলে 5 মাস ওর সামনে আসেনি, সে সবার সামনে ওকে জড়িয়ে ধরছে। মেহের রেদকে কোনো মতে ছাড়িয়ে একটা থাপ্পড় মারে। সমস্যা কি তোমার? আমাকে একটু শান্তি দিতে কষ্ট হয় তোমার? এতটা বেহায়া কেন তুমি? কি রে রেদ, এভাবে সবার কথা কেউ শুনে? আসলেও একটা কাজে বাইরে গিয়েছিল লারা ম্যামের সাথে। আর তুই কি না? অনেক হয়েছে রায়ান, আর না, এবার সব কিছু শেষ দেখে ছাড়বো। আই এম ওয়েটিং। রেদ বাসায় গিয়ে সবকিছু ভেঙে ফেলে। রাগটা কার উপর করছে বুঝতে পারছে না, মেহের নাকি রায়ানের। আর কত সহ্য করতে হবে আমাকে? যে ভুলটা আমি করতে চাইনি তার জন্য আর কত মাসুল দিতে হবে আমাকে? সবাই নিজের কষ্টটা দেখছে, আমার কি কষ্ট হয় না? আমি আর জাস্ট নিতে পারছি না। এবারের শেষ দেখে ছাড়বো আমি। বলেই মেঝের উপর বসে পড়ে। তারপর রেদ গিয়ে মিহিরের ছবির সামনে দাঁড়ায়। তোর জন্য আর কত কষ্ট পেতে হবে আমাকে বলতে পারিস? কেন করেছিলি মিহির তুই এটা? আচ্ছা তুই বল, কি অন্যায় করেছিলাম আমি তোকে ছোটবেলা থেকে চেয়ে? দেখ না, আমি তোকেও হারিয়ে ফেলেছি। তুই তো তাও রায়ানকে ভালোবাসতি, কিন্তু মেহের তো আমাকে ভালোবাসতো, তাই না? দেখ, আমি তোর ভালোবাসায় পাগল হয়ে নিজের সবটা দিয়ে মেহেরের নেশায় ডুবেছিলাম। মেহেরের মাঝে তোকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু পাইনি, কারণ মেহের আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। ওকে তো তাও ভুলতে পেরেছিলাম, নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছিলাম, কিন্তু মেহের ওকে কি করব? আমি যে নিঃস্ব হয়ে গেলাম। নিহাল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। তুই কেন আমাকে ফেলে চলে গেলি মিহির? তুই আজ থাকলে এসব কিছুই হতো না। নারায়ণের সাথে আমার কিছু হতো না, মেহের আমার জীবনে আসতো। কি করে বাঁচবো আমি মেহেরকে ছাড়া? মরে যাবো যে। এতক্ষণ ধরে রেদের কথাগুলো শুনছিল নিহাল। রেদের সাথে 5 মাস একদিন ওর কথা বলেনি নিহাল, কিন্তু আজ আরও নিজেকে আটকে রাখতে পারেনি। রোদ, তুই এসেছিস নিহাল, বল কি শাস্তি দিবি? অনেক বড় পাপ করেছি আমি, রায়ানের মতো তোর আমাকে মারা উচিত। নিহালের দুহাত নিয়ে নিজেই নিজের গালে মারতেছে রেদ। তুইও চুপ করে থাকিস না, আমি আর পারছি না, আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। রেদ, আমি মরে যেতে চাই নিহাল, আর বাঁচতে চাই না। আমার মেহের চাই, নইলে আমি বাঁচবো না। চুপ, একদম চুপ। মরার কথা একদম বলবি না। কি চাই তোর বল? মেহেরকে চাই তোর, তাই না? ওকে, মেহের তোর হবে, আমি কথা দিচ্ছি। এই নেহাল তোকে কথা দিচ্ছে, মেহেরকে তোর থেকে কেউ আলাদা করতে পারবে না। সত্যি বলছিস? আমি মেহেরকে? পাবি তুই। আমি যা বলছি, আমি বলছি যা কিছুই হোক না কেন, মেহের শুধু তোর হবে। এটা শুনে নিহাল রেদ জড়িয়ে ধরে। আমি জানি না রেদ কিভাবে কেন এসব হলো, কিন্তু আমি ভাবতেও পারি নাই এসব হয়েছে। মিহির যদি আমার বোন হয়, তবে তোকেও আমি ছোটবেলা থেকে বন্ধু না, সন্তান হিসাবে বড় করেছি। আমি তোকে আর কষ্ট পেতে দিব না। এবার তোর পাপটা তোকে বুঝিয়ে দেব। অনেক হয়েছে তোর শাস্তি, এবার তাতে ইটি টানবো আমি। কি রে মেহের, করছিস কি তুই ইহানকে নিয়ে? দেখ না খালি কাছে কেমন বেবি রে তোর, নিজে হাতে খেতেও পারে না। শালি আমার বেবির বয়স কেবল 1 মাস, নিজে কিভাবে খাবে? তিতলি একটা ছেলে হয়েছে। মিহিরের যখন ডেলিভারি হয় তখন ওর 5 মাসের প্রেগন্যান্সি ছিল, যদিও সেটা ততটা বোঝা যায়নি, আর পরিস্থিতি এমন ছিল কাউকে বলতেও পারেনি। তুই না ওর মা, তাহলে কেন জানিস না? ধুর, আবার মা হয়েছি বলে কি সব জানি? কেন জানবি না? ধুর বাবা, কোলে নিতেই পারছি না, বারবার খালি ভ্যা ভ্যা করে কাঁদছে। নে খাওয়া। হায় রে, এই মাইয়া কি বাচ্চা কোলেও নিতে পারে না? আচ্ছা, এইভাবে তুই কিভাবে মা হতি বলতো?
তুই তো বাচ্চা সামলাতেই পারিস না। তাই বোধহয় আল্লাহ আমাকে বেবি দিয়েও নিয়ে গেছে, তাই না? তুষারকে তিতলির কোলে দিয়ে আসলেই আমি মা হওয়ার যোগ্য না। মেহের গিয়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে, অজান্তে চোখ দিয়ে পানি পড়তে থাকে। আই এম সরি মেহের, আমি ওভাবে বলিনি। সরি বলার কিছুই নেই। তুই সবসময় এটাই বলতি যে আমাকে দিয়ে বাচ্চা পাল্লা হবে না, তাহলে আজ কেন সরি বলছিস? আমি কিছু মনে করিনি, পরিস্থিতি আলাদা হয়েছে তাই। এসব কিছু না, এখন আর কষ্ট পাই না। যাই হোক, তুষারকে তাড়াতাড়ি খাওয়া, না হলে এবার আমাকে ও কথা শোনাতে ছাড়বে না তোর মতো। হুম। অনুজা রেদের সাথে দেখা করতে রেদের বাড়ি যায়। প্রায় 1.5 বছর পর রেদের সাথে দেখা করতে এসেছে ও। যদিও রেদ মেহেরের এসব কিছু জানায় না, কারণ ও নিজেও এতদিন অ্যাপ্রোচে ছিল। কিন্তু কিছুদিন আগেই অনুজা এখানে এসেছে। রেদ আর মেহেরের কি হয়েছে তার সম্পর্কে কোনো আইডিয়া নেই অনুজার। রেদের বাড়িতে ঢুকেই অনুজার চোখ কপালে খুব খারাপ অবস্থা করে রেখেছে। ঘরের কোনো জিনিস আস্ত আছে বলে অনুজার মনে হচ্ছে না। পুরো বাড়ি অন্ধকার করে রেখেছে রেদ। রেদ রেদ আস্তে আস্তে অনুজা রেদের রুমে ঢুকে রেদকে দেখে। রেদ বেশ জোরে চিৎকার করে, কারণ রেদের হাতে অনেকগুলো ঘুমের ওষুধ। অনুজা গিয়ে রেদের হাত থেকে ওগুলো ফেলে দেয়। অনুজা, তুমি কেন এসেছো এখানে? আর তুমি আমার এখানে আসলে কেন? আমার কাজে বাধা দেওয়ার? আর কিছু বলার আগেই অনুজা রেদকে খুব জোরে একটা থাপ্পড় মারে। কি করতে চাচ্ছিলে তুমি? এসব কি? আর পারছি না, আমি পারছি না এসব নিতে। মেহেরের অবহেলা আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আর কি করব আমি? এতটাই যদি আমি খারাপ হই, তবে আমি বেঁচে থেকে কি করব? এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এর জন্য মরে যাবে তাই? তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি হয়েছে বলো? রেদা সহ্য করতে না পেরে অনুজাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনুজা, আমার সবটা শেষ হয়ে গেছে। আমার মেহের, আমার ভালোবাসা, আমার বেবি, আর সব আমার থেকে দূরে। তাহলে বলো, কি নিয়ে বাঁচবো আমি? তারপর অনুজা রেদকে সবটা বলে। সবটা শুনে অনুজা চোখ দিয়ে পানি পড়তে থাকে। এর জন্য কাঁদছে রেদ? আমি যে রেদকে চিনতাম, সে আর যাই হোক এইসব কোনো কিছু মনে করতো না। আর সেই আমার তো ওদের না তোমার ওপর রাগ লাগছে। মরে যেতে চাও তুমি? আচ্ছা চলো, তুমি মরে গেলে মেয়ের সুখে থাকবে। কি হবে তুমি মরে গেলে? বরং মেয়ের এখন যতটা অভিমান করে আছে, সেটা ওর কষ্টে পরিণত হবে। ওর সাথে যা হয়েছে তাতে ওর এর বিহেভটা স্বাভাবিক, কিন্তু তুমি কি ওর অভিমান ভাঙানোর চেষ্টা করেছো? যারে যে রেদ মেহেরকে ভালোবাসতে বাধ্য করেছে, আজ তার এতটা দুর্দিন এসে গেল যে তাকে ঘুমের ওষুধ খেতে হচ্ছে। আর সত্যি আমার লজ্জা হচ্ছে রেদ, এটাই ভেবে তুমি আমার ভালো লাগার প্রথম মানুষ ছিল। এটা ভেবে আমি তো এমন লুজারকে পারফেক্ট ম্যান ভাবিনি। তো কি করব আমি? সেটা করবে যেটা রেদ করতো। রেদ আর যাই করুক, নিজের মেহেরকে ছাড়তে পারবে না, বরং এই দুনিয়াকে বাধ্য করবে মেহেরকে ছাড়তে। আমি সেই ডিসপারেট রেদকে দেখতে চাই, যে তার মেহেরের জন্য সব পারে, শুধু পারে না মেহেরকে ছাড়তে। এইটা শুনে অনুজার দিকে তাকায়। রেদ, মেহেরকে বোঝাও ও এখনো তোমাকে ভালোবাসে। তোমার ছাড়া ও ভালো থাকতে পারবে না। তুমি ওর হাজব্যান্ড রেদ, নিজের ওয়াইফের ওপর তোমার অধিকার আছে, আর সেই অধিকারটাই দেখাও। আমি আমার মেহেরের জন্য সব কিছু করব। যাও রেদ, নিজের মেহেরের কাছে। তোমরা দুজন দুজনকে ছাড়া অসম্পূর্ণ। রাতে মেহের ঘুমের পিল খেয়ে নিজের রুমে শুয়ে পড়ে। সে সারাদিন ঘুমোতে, আজ তাকে ঘুমের পিলও ঘুম দিতে পারেনি। ঘুমের পিল খেয়েও ঘুম হয় না মেহেরের। কেমন একটা লাগছে মেহেরের। সকালে ঘুম থেকে উঠলে নিজেকে খুব ফ্রেশ লাগে মেহেরের। অনেকদিন পর ভালো ঘুম হয়েছে। মেহের বিছানা থেকে উঠতেই কিছু একটার সাথে আটকে যায়। মেহেরের চোখ খুলেই তাকাতেই দেখে কেউ তাকে জড়িয়ে ধরে আছে। মেহের চারদিকে তাকাতেই বুঝতে পারে সে ওর নিজের ঘরে নেই, কিন্তু ঠিক কোথায় আছে বুঝতে পারছে না। মেহের মানুষের মুখের দিকে তাকাতেই বড় সড়ো একটা ধাক্কা খায়। রেদ তাকে জড়িয়ে ধরে আছে।
রেদ। রেদের সাথে এমন অবস্থায় দেখে মেহের যেন ঘামতে শুরু করেছে। মেহের দ্রুত রেদকে ছাড়িয়ে উঠে যেতে নিলেই কিছু একটার সাথে টান খায়। তখনই রেদ ঘুম থেকে উঠে যায়। জানতাম এমন কিছু করবে, তাই তো তোমার ওড়না দিয়ে নিজের সাথেই বেঁধে রেখেছি তোমার হাত। বলেই মেহেরকে টান দিয়ে নিজের উপর ফেলে দিয়ে মেহেরের কোমর জড়িয়ে ধরে। রেদের উপর পড়ে মেহের ওর চোখের দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর এতটা কাছ থেকে মেহেরকে দেখছে রেদ। এভাবে দেখো না, তোমার হাজবেন্ড তো কেউ নিয়ে নেবে না। এটা শুনে মেহেরের রেদকে ছেড়ে উঠে যেতে নিলেই রেদ মেহেরকে নিচে ফেলে ওর উপরে চড়ে সম্পূর্ণ ভর মেহেরের উপর ছেড়ে দিয়ে বা হাত পাতায় নিজের মাথাটা রাখে আর ডান হাতের আঙ্গুলে মেহেরের আঙ্গুলগুলো পুড়ে নেয়। তারপর মেহেরের গালে একটা চুমু খায়। সারাটা রাত বিড়াল ছানার মতো আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছো। বাচ্চা মানুষ, আমি এতটা জোরে ধরেছ যে শরীরের হাড়টি সব ব্যথা হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছ। কেন এনেছো আমাকে এখানে? যেতে দাও আমাকে। প্রথমটার উত্তর তুমি আমার বউ, আর দ্বিতীয়টার উত্তর বউকে হাজবেন্ডের কাছে থাকতে হয়, যেতে দিতে হয় না। আমার মেহের জানকে কি এটাও বোঝাতে হবে? আমি বাসায় যাব রেদ। তুমি তোমার হাজবেন্ডের কাছে আছো, আর এটাই তোমার বাসা। ফালতু বকা বন্ধ করো, যেতে দাও আমাকে। 1.5 বছর হলো বিয়ে করেছি, কিন্তু দেখো একটা দিনও বউকে আদর করিনি। যখন করেছি কচু তা মনেও নেই, তাই আমার বউকে আদর করতে মন চাচ্ছে। ছাড়ো রেদ। পুরো 5 মাস ছাড় দিয়েছি, আর কত জান। এখন থেকে আমার সব কথা তোমাকে শুনতে হবে, আর যদি না শোনো তাহলে এখন যেটা বললাম না সেটাই হবে। যাই হোক, আমার না খুব। মেহেরের ঠোঁটের দিকে এগুয়ে। মেহের রেদের থেকে ছোটার চেষ্টা করেও ছাড় পেল না, তাই চোখটা খিচে বন্ধ করে নিল। এটা দেখে রেদ মুচকে হাসে। বউ, আমার না খুব খিদে পেয়েছে, কিছুই খাওয়া হয়নি, দয়া করে কিছু বানিয়ে দিবে। রেদের এমন কথায় মেহের কি বলবে বুঝতে পারছে না। তারপর রেদ মেহেরকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। যেতে যেতে বলে, হলুদ বউ তাড়াতাড়ি, তোমার স্বামী কিন্তু না খেয়ে এবার না তোমাকেই খেয়ে দেয়। মেহের আর কিছু না বলে রান্নাঘরে যায়। এটা রেদের বাড়ি নয়, কোথায় বলতেও পারছে না। মেহের কিচেনে গিয়ে আটা মাখতে থাকে। ওর নিজেরও খিদে পেয়েছে। আটা মাখার সময় মেহেরের পেছন থেকে কেউ জড়িয়ে ধরে মেহেরকে বুঝতে বাকি থাকে না মানুষটা কে। হচ্ছেটা কি? কি হবে, বউকে ছাড়তে ইচ্ছে করছে না। মেহেরের ঘাড়ে আলতো করে চুমু দিও। দেখো আমি কাজ করছি। মানে কাজ শেষে করতে পারি। মেহের আর কিছু বলল না, কারণ একে কিছু বলে লাভ নেই। আর মেহেরও রেদের সাথে কথা বলতে বিরক্তি লাগছে। এই সুযোগ রেদ ছাড়বে না। রেদ মেহেরের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর আঠা দিয়ে খুব সফটলি ওর হাতে স্লাইড করে। রেদ, তুমি যদি এমন করো তাহলে কিন্তু আমি কিছু করব না। রেদকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রেদ ছাড়ার বদলে আরো শক্ত করে মেহেরকে জড়িয়ে ধরে মেহেরের ঘাড়ে মুখ গুজে দেয়। মেহের বুঝতে পারছে রেদ মেহেরকে এখন ছাড়বে না, তাই বাধ্য হয়ে মেহের ওই অবস্থায় নিজের কাজ করতে থাকে। তখন রেদ মেহেরের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। রেদের এমন ছোঁয়ায় মেহের কাঁপছে, ও চেয়েও কিছু করতে পারছে না। আই লাভ ইউ মেহের, খুব ভালোবাসি আমার বউকে। মেহেরের কানের কাছে মুখ নিয়ে নেশা মিশ্রিত কণ্ঠে। এবার তার মেহের সহ্য করতে পারে না, খুব জোরে রেদকে ধাক্কা মেরে রেদকে নিজের থেকে সরিয়ে দেয়। রেদ গিয়ে কিচেনের র্যাকের সাথে ধাক্কা খায়। তখন উপর থেকে আটার বয়ম রেদের মাথার উপর পড়ে, আর রেদের পুরো শরীর সাদা হয়ে যায়। এটা থেকে মেহের খিলখিল করে হেসে দেয়। বেবি মারা যাবার পর এই প্রথম হাসলো মেহের। মেহেরের সবকিছু ভুলে গিয়ে এই মুহূর্তে রেদকে দেখে খালি হাসছে। মেহেরের হাসির দিকে রেদ মেহেরের দিকে তাকিয়ে আছে। আজ অনেকদিন পর মেহেরের মুখে হাসি দেখল রেদ। রেদ, তোমাকে না সাদা হনুমানের মতো লাগছে। তোমাকে এবার হনুমানের বউয়ের মতো লাগবে। বলে মেহেরকে আটা লাগিয়ে দিতে যায়। এটা দেখে মেহের দৌড় দেয়, কিন্তু পালিয়ে যেতে পারে না। তার আগেই মেহেরকে ধরে নেয় রেদ।
মেহেরকে ধরে নিজের সাথে মিশিয়ে নিজের গালে আটা মেখে গালে ঘষতে থাকে। মেহেরের চোখ বন্ধ করে রেদের ছোঁয়াগুলো ফিল করতে থাকে। ভালোবাসার ছোঁয়া এমনই হয় মেহের, তুমি এখনো আমাকে ভালোবাসো মেহের। কিছুক্ষণ পর মেহেরের হুঁশ ফেরে। কি করছে ও? চোখ খুলে রেদকে নিজের কাছে দেখতে পায়। রেদ ছাড়ো আমাকে। এটা শুনে রেদ মেহেরকে ছেড়ে দাঁড়ায়। তারপর মেহের নিজের কাজে চলে যায়। খাবার বানিয়ে মেহের এসে দেখে রেদ এখনো আটা মাখা অবস্থায় বসে আছে। মেহেরের অবস্থা তাই। আমি ফ্রেশ হব। রেদ বুঝতে পারছে মেহের কি বলছে। ও মেহেরকে একটা শাড়ি এগিয়ে দেয়। এটাই দেখে মেহের রেগে যায়। আমি কি করে শাড়ি পরবো? আমি জানি না, ফ্রেশ হয়ে এসো, আমি অন্য বাথরুমে যাচ্ছি। রেদ আমি। তারপর বাধ্য হয়ে মেহের ফ্রেশ হয়ে আসে, কিন্তু শাড়িটা আর পরতে পারে না। রেদ শাওয়ার নিয়ে এসে দেখে মেহের আয়নার সামনে গায়ে শাড়ি পেঁচিয়ে বসে আছে। এটা দেখে রেদ গিয়ে মেহেরকে টেনে শাড়ি পরিয়ে দেয়। মেহেরকে টেনে তুলে ওর শাড়িটা শরীর থেকে ছুঁড়ে মারে। মেহের এইটা দেখে পিছনে ঘুরে চোখ বন্ধ করে নেয়। এইটা দেখে রেদ মেহেরের নিজের দিকে ফিরিয়ে আঁচল তুলে মেহেরকে শাড়িটা ঠিক করে পরিয়ে দেয়। শাড়ি পরিয়ে মেহেরকে দেখে বাঁকা ঠোঁটে হাসতে থাকে। মেহেরকে দেখে ওর দিকে এগোতে থাকে রেদ। এবার মেহেরের রেদের দিকে চোখ যায়। রেদ খালি গায়ে বুকের দুপাশে টাওয়াল রেখে এগিয়ে আসছে। এটা দেখে মেহের কিছুটা অস্বস্তি বোধ করে, অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রেদ সামনে আসতেই মেহের পিছন পিছন দেয়ালে মিশে যায়। তখনই রেদ ওকে আটকে ভেজা চুলগুলো ঝাড়া দেয়, ফলে পানির ছিটা মেহেরের মুখে যায়। কি হয়েছে বউ, লজ্জা পাচ্ছ নাকি? বুঝতে পারছি অনেকদিন পর নিজের হাজবেন্ডের কাছে এসেছো, একটু লজ্জা লাগবে। খিদে পেয়েছে আমার। যাও। শালার বউ আমার আগে ফালতু কথা বলে আমার রোমান্টিক মুড নষ্ট করতো, আর এখন রেগে গিয়ে। শালার বউ যখন রোমান্সের শত্রু, তখন আর কি করার। আসলে মেহেরের খুব খিদে পেয়েছে। মেহের খাবারের এক বাইট ওঠাতেই রেদ ওর হাত ধরে নেয়। এইটা দেখে মেহের রেগে রেদের দিকে তাকায়। হাজবেন্ডকে না খাইয়ে নিজে খেয়ে নেবে। প্লিজ মেহের, খাবারের সময় এমন করো না। আবার সত্যি খিদে পেয়েছে, না করো না। মেহের না চাওয়া সত্ত্বেও রেগে রেদের মুখে খাবার ধরে অন্যদিকে তাকায়, আর রেদ মেহেরের দিকে খাবার বদলে মেহেরের আঙ্গুলগুলো নিজের মুখে নেয়। খুব তৃপ্তি নিয়ে খাচ্ছে রেদ। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে রেদের। থ্যাঙ্কস বলেই রুমে চলে যায় দ্রুত। কিন্তু মেহের ব্যাপারটা বুঝতে পারছে না। মেহের খাবারের একটা বাইট মুখে দিতেই বুঝতে পারে খাবার প্রচুর ঝাল। আনমনে মেহের এতটা ঝাল দিয়েছে, কিন্তু রেদটা ঝাল খেতেই পারে না। মেহের দৌড়ে রুমে যায়। রেদ ঝালে চোটে বারবার দেয়ালে বাড়ি দিচ্ছে। কোনো হুঁশ নেই রেদের। রেদ। মেহেরকে দেখে রেদ আর সহ্য করতে পারলো না, গিয়ে মেহেরের ঠোঁট দখল করে নেয়। রেদ এমন কিছু করবে ভাবতেও পারেনি মেহের। বেশ কিছুক্ষণ পর মেহেরকে ছেড়ে দেয় রেদ। মেহের দেয়াল ঘেঁষে ওখানেই বসে পড়ে। রেদ তখনও ঝালে শশাচ্ছে। দেখো, আমি কিন্তু ইচ্ছে করে করিনি। তুমি ভালো করেই জানো আমি ঝাল খাই না, তবুও ঝাল দিয়ে আমাকে পাগল করে দিলে। আমি কিন্তু অপরাধ করিনি, আর সরি তো বলবোই না। রেদের এই কথা কি বলা উচিত মেহের বুঝতে পারছে না। এদিকে নিহাল অফিসে বসে আছে, কোনো কাজেই মন লাগছে না। বারবার শুধু তানহার কথা মনে পড়ছে। কই তুই তানহা? সবসময় তুই আমার পাশে থাকিস, আজ তোকে আমার সবচেয়ে বেশি দরকার, কিন্তু কোথাও নেই তুই। আমি যে বড্ড একা হয়ে গেলাম, কি করব কিছু বুঝতে পারছি না। কে তানহা? লন্ডনে এসেছিস প্রায় বছর গড়িয়ে গেল, কিন্তু এখনো দেশে কারোর সাথে যোগাযোগ কেন করলি না? করে কি লাভ ভাইয়া? কে আছে? সিরিয়াসলি তানহা, তুই এটা বলছিস? আগে যখন আসতে বলতাম তখন তো খালি এক্সকিউজ দেখাতে। সময় এখন আলাদা ভাইয়া। আচ্ছা, তোর যা ভালো লাগে। কেন যাব ভাইয়া? কার আশায় নিহারের কি মুখে পাবো? যেদিন যা হয়েছে তারপর। সেদিন যখন তানহার টেবিলের দিকে দেখে তখন
টেবিলে একটা ঔষধের পাতা দেখে, যেটা নিহাল পানির সাথে খেয়েছে। সেটা স্নায়ু শিথিল ঔষধ ছিল। মানুষ যখন বেশি ডিপ্রেশন হয় তখন এটা খায়, আর এটা খেলে মানুষের ঘুম পায়, আর না ঘুমালে নেশাগ্রস্তের মতো কাজ করে। আর এজন্যই নিহাল সেদিন অমন করেছে। সেদিনের জন্য না নিহাল দায়ী, না আমি। আর আমি চলে আসতেও ও কিছু মনে করবে না, কারণ রাতের কিছুই মনে নেই নিহালের। ও শুধু এটাই জানবে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। রায়হান সারাদিন মেহেরকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। রায়হান বুঝতে পেরেছে রেত ওকে নিয়ে গেছে। কতক্ষণ মেহেরকে লুকিয়ে রাখবি রেদ? আমি তো এদিকে সারাটা দিন রেত মেহেরকে খুব জ্বালিয়েছে। মেহের অতিষ্ঠ হয়ে বারান্দায় গিয়ে বসেছিল, কারণ ওই বাড়ির দরজা ইলেকট্রিক লগেজ। ইচ্ছে করলেও পারলেও উপায় নেই। রাতে রেত জোর করে মেহেরকে কোলে তুলে রুমে নিয়ে আসে। সমস্যা কি তোমার? সারাদিন একটু শান্তি দাওনি, এখনো কি শান্তি দেবে না? তোমাকে শান্তি দিলে তো আমি শান্তি পাই না জান। ছাড়ো আমাকে। সেটা চাইলেও পারবো না এখন, কারণ আমি তোমাকে চাই। আর তা যদি তুমি নাও চাও তবেও। মেহের রেদের থেকে সরিয়ে দাঁড়ায়। তোমার মনে হয় কি করে এত কিছুর পরও তোমাকে মেনে নেব? সেটা তোমার ব্যাপার। আর এমনিতেও আমি তোমার হাজবেন্ড, তোমার উপর রাইট আছে আমার। ঠিক আছে, তবে আমি তোমার এই অধিকারটাই নষ্ট করে দিব। কি করতে চাও তুমি? মুক্তি চাই তোমার থেকে আমি, তার জন্য দরকার হলে ডিভোর্স দিব তোমায়। তখনই রেত পিছন থেকে মেহেরের চুলগুলো ধরে ওকে নিজের কাছে নিয়ে আসে। ছাড়ো রেদ, লাগছে আমার। আমারও প্রচন্ড লেগেছে মেহের। মুক্তি তো তুমি মরার আগ পর্যন্ত পাবে না আমার থেকে। ডিভোর্সের কথা বললে ওটা আমি মরার আগে তুমি পাবে না। ছাড়ো, আমার লাগছে। লাগুক, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না মেহের। তুমি কখনো বদলাতে পারো না রেদ। তুমি বরাবরের মতো স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝো। ঠিক বলেছ, আমার সবটা আমার চাই। আর তুমি শুধুই আমার মেহের, আর কারো নাও। তার জন্য আমি নিজেকে যেমন শেষ করতে পারি, তেমনি তোমাকেও। আমার উপর কোনো রাইট থাকতে পারে না তোমার। তোমার উপর অধিকার আমার চেয়ে বেশি কারোর নেই। তুমি সবটাই আমার মেহের। আমি মুক্তি চাই। দেব, কিন্তু আমাকে যদি তুমি আমার অধিকার দাও। মানেটা খুব সিম্পল মেহের, তোমাকে চাই আমার। কোনো দিনও না। সেটা আমি তোমার থেকে জানতে চাই না। অনেক মূল্য দিয়েছি তোমার কথার, আর পারবো না। যা চাই তা তো চাই। রে আর কিছুই বলার সুযোগ দিল না রেত। নিজের অধিকার ঠিক নিয়ে নিল মেহেরের কাছ থেকে। সকালে ঘুম থেকে উঠে মেহের রেদের পাশ বসে কাঁদতে লাগলো। তুমি কোনো দিনও বুঝলে না আমার রেদ। কোনো দিনও আমার কথার কোনো মূল্য তোমার কাছে ছিল না রেদ, আর আজও দিলে না। সারা জীবন ভালোবেসেই গেলে, কিন্তু ভালোবাসাকে আগলে রাখতে পারোনি। তারপর কিছুক্ষণ মেহের রেদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। খুব নিশ্চিন্তে ঘুমিয়ে আছে রেদ। সবসময় শুধু নিজের জোরটাই তোমার কাছে সব, তাই না? কালকে তুমি বলেছিলে আমার মুক্তির বিনিময়ে তোমার অধিকার। তাহলে ঠিক আছে, তুমি তোমার অধিকার জোর করে নিয়েছো। এবার আমি আমার মুক্তিও নিজ থেকেই নেব। সকালে ঘুম থেকে উঠে রেদ মেহেরকে চারদিকে খুঁজতে লাগলো, কিন্তু মেহেরের কোনো খোঁজ পেল না। তখন টেবিলের উপর একটা কাগজের পাতা দেখতে পেল, তাতে লেখা। রেদ কি করে সম্বোধন করব জানি না, শুধু এটাই বলতে চাই আমি চলে যাচ্ছি। তুমি তোমার অধিকারের বিনিময়ে আমাকে মুক্তি দিবে বলেছিলে। যাই হোক, আমি না দিলেও তুমি জোর করে নিজেরটা বুঝে নিতে। একটা বারও আমার মনের কথা জানতে চাওনি। একটা বারও এটা ভাবোনি তোমার এই জিনিসটা আমাকে কতটা কষ্ট দিতে পারে। আমি এটা খুব ভালো করেই বুঝতে পারছি। তোমাকে ভুলে যাওয়া চাইলেও আমার পক্ষে সম্ভব না, তাই মিথ্যে বলবো না তোমায় ভুলে ভালো থাকবো, কিন্তু এটাই বলবো তোমাকে ছেড়ে আমি শান্তিতে থাকতে পারবো। তুমি তোমার অধিকার পেয়ে গেছো, আর আমি আমার মুক্তি পেতে চাই। আমার মুক্তি চাই রেদ, তা যেভাবেই হোক। এখন তুমি আমাকে যদি না দাও, মৃত্যুটাকেই আমি আমার মুক্তির পথ ভেবে নেব। বলেছিলে না আমি মরে গেলে তুমি ছাড়বে, তাই আমি মৃত্যুকে তোমার থেকে দূরে যাওয়ার পথ হিসেবে বেছে নিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। আজ আমি তোমাকে বলছি,
যদি আমাকে জীবিত দেখতে চাও তবে আর আমার সামনে এসো না। মনে করো এটাই আমার শেষ চাওয়া। ইতি। নিজেকে কি নামে ডাকবো বলতে পারলাম না, কারণ তোমার কাছে ভালোবাসার চেয়ে খেলনাটাই বেশি ছিলাম। মেহের। চিঠিটা পড়েই রেদ ধপ করে মাটিতে বসে পড়ে। কি বললে তুমি এটা মেহের? আমি তো তোমার জন্যই এটা করেছি। নিজেকে একটাবার নির্দোষ প্রমাণ করার সুযোগ দিলে না কেন মেহের? কেন? চিৎকার করে অঝরে কান্না করছে রেদ। এটা যদি তোমার আমার থেকে শেষ চাওয়া হয় তবে আমি তা অবশ্যই পূরণ করব। শুধু মনে রেখো মেহের, তোমার মুক্তির পথ তোমার জন্য খুব বেশি ভয়ঙ্কর হবে। এর জন্য অনেক বেশি দাম দিতে হবে তোমাকে। মেহের নিজের বাড়ি ফিরে যেতেই দেখে ওর বাবা মা ও রায়ান বসে আছে। ওদের দেখে মেহের রুমে যেতেই বাবা মেহেরকে ডাক দেয়। মেহের, জি বাবা। গতকাল সকালে রুমে গিয়ে তোমার মা তোমাকে পায়নি, আর তুমি আজ বাড়ি ফিরেছ। কোথায় ছিলে তুমি? জানো রায়ান কত খুঁজেছে তোমায়? বাবা, আমার একটা কাজ ছিল। কি এমন কাজ যে আমাদের বলে যেতে পারোনি? আমি রুমে যাচ্ছি। মেহের, থামুন আঙ্কেল, ওকে ওর মতো থাকতে দেন। কিন্তু কোনো কিন্তু নয়। ঠিক আছে। আমি খুব ভালো করেই জানি মেহের কোথায় আর কার সাথে ছিল। আচ্ছা তাহলে রেদ কেন ওকে ছেড়ে দিল একা একা? ব্যাপারটা কি? এভাবেই প্রায় আরো কেটে যায় প্রায় 2.5 মাসের মতো। মেহের রেদের সাথে যোগাযোগ করার সমস্ত পথ মেহের নিজেই হাতে বন্ধ করে দিয়েছে। নিজের রুমটাই মেহেরের দুনিয়া হয়ে গেছে। এই কদিন মেহের একবারও বাড়ি থেকে বের হয়নি। রেদ যেদিন থেকে বাড়িতে আসতো তা মেহের বন্ধ করে দিয়েছে। একদম শান্ত হয়ে গেছে মেহের। রেদও নিজের অভিমানের জালে বাধা পড়ে মেহেরের কাছে আসতে চায়নি। মেহেরকে এভাবে দেখে ওর বাবা আর ঠিক রাখতে পারেনি নিজেকে। মেহেরটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন মেহেরের বাবা রায়ানকে ডেকে পাঠায়। জি আঙ্কেল, কোনো দরকারি কথা বলবেন? আমার মেয়ের সবচেয়ে প্রয়োজনে তুমি ওর পাশে থেকেছ, ওকে আগলে রেখেছ, ওকে সমস্ত বিপদ থেকে মুক্ত রেখেছ। মেহের আমার ফ্রেন্ড, আর তাই আমি এটা করেছি। কিন্তু আপনি এসব কেন বলছেন? আমি যদি তোমার থেকে কিছু চাই তবে কি তুমি ফিরিয়ে দেবে আমাকে? কি করছেন আঙ্কেল? আপনি আমার বড়, আপনি আমাকে বলে তো দেখুন। বিয়ে করবে আমার মেয়েটাকে? মানে? আমি জানি তোমাকে এটা বলা অন্যায়, কিন্তু কি করব বলো, আমিও তো বাবা। আমার মেয়ের সুখটাই আমি বেশি গুরুত্ব দেব। তুমি তো নিজেই দেখেছো রেত মেহেরের সাথে যা করেছে। তারপরও মেহেরের বেবিকে নিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সেটা হতে দিল। এই 7 মাসে মেয়েটা আমার শেষ হয়ে গেছে, তাকানো যায় না ওর দিকে। আমরা তো বাবা মা, তাই স্বার্থপর হতে বাধ্য হচ্ছে। প্লিজ রায়ান, তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে একটু সুখে রাখো। আমি জানি রায়ান আমার মেহেরের অতীত ভালো নয়, কিন্তু তুমি তো ভালো করেই জানো এতে ওর দোষ নেই। যা হয়েছে সবটাই ওই রেত করেছে, তাই দয়া করে না করো না। আমার মেয়ে আমার জন্য বোঝা নয়, কিন্তু আমি ওকে সুখী দেখতে চাই, যেটা আমি তোমার মাঝে দেখছি। প্লিজ এই একটা কারণে ওকে ফিরিয়ে দিও না। আমি মেহেরকে ভালোবাসি আঙ্কেল, ওকে বিয়ে করতে আমার সমস্যা নেই, কিন্তু মেহের কি রাজি হবে? তুমি যদি রাজি হও তবে মেহেরকে রাজি করার দায়িত্ব আমার। আমি মেহেরকে বিয়ে করবো আঙ্কেল, কিন্তু একটা শর্তে। কি শর্ত? ওকে নিজে থেকেই বিয়ে করতে হবে, কোনো জোরের বশে নয়। ও যদি আমাকে বিয়ের কথা বলে তবেই আমি বিয়েটা করতে কোনো সমস্যা নেই। মেহের রাজি হবে, তুমি চিন্তা করো না, আমি আসছি। এবার আসবে আসল মজা। মেয়ের বাবা নিজে আমাকে বিয়ের জন্য বলেছে, অ্যান্ড আই শিওর সে মেহেরকে রাজি করেই ছাড়বে। অনেক জ্বালিয়েছিস তুই আমাকে রেদ, এবার তার পাই পাই হিসেব নেব আমি তোর কাছ থেকে। শুধু তোকে না, এবার মেহেরকেও তার মূল্য দিতে হবে। ভালোবাসা খুব কঠিন জিনিস, কোনো ছেলে খেলা নয়। এবার আমি তা তোমাদের দুজনকেই বোঝাবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শুধু বিয়েটা ঠিক হতে দাও। মেহেরের বাবা ওর রুমে গিয়ে দেখে মেহের শুয়ে আছে ওই অবেলায়। মেহের, তোর সাথে কিছু কথা আছে। বলো, কি বলবে? আমি কি কোনোদিন তোমার স্বাধীনতায় বাধা দিয়েছি? না, কেন? তোমার কোনো স্বাদ অপূর্ণ রেখেছি বা তোমার উপর কোনো কিছু নিয়ে জোর করেছি? না, কিন্তু কেন এসব তুলছো? তুমি যখন না বলে রেতকে বিয়ে করেছিলে তখন
তখন তোমাদের মেনে নিয়েছি, এমনকি তোমার প্রতিটি কথাই অন্ধের মতো বিশ্বাস করেছি। বাবা হিসেবে কোনো কাজটা করিনি আমি, তুমি বলো? সারা জীবন যা চেয়েছো তাই দিয়েছি, কোনো কিছু তোমার থেকে কিছু চাইনি। সারা জীবন যা চেয়েছো তাই দিয়েছি, কোনোদিন তোমার থেকে কিছু চাইনি। এবার আমি যদি তোমার থেকে কিছু চাই, তুমি কি আমাকে দেবে? কি চাই তোমার? আমি তোমার আবার বিয়ে দিতে চাই, তাও রায়ানের সাথে। বাবা, বাবা হিসেবে সন্তানের কাছ থেকে আমার শেষ চাওয়া। জোর করবো না তোমাকে, কিন্তু মনে রেখো, তুমি যদি রাজি না হও তবে। প্লিজ আমাকে এমন করতে বলো না। আমি কিভাবে রায়ানকে বিয়ে করতে পারি? এটাই তোমার কাছে তোমার পিতার শেষ ইচ্ছা। তুমি কি তার এই ইচ্ছাটা পূরণ করে সন্তান হবার দায়িত্ব পালন করতে পারবে না? বাবা, আমাকে আমার শান্তি ফিরিয়ে দাও মেহের। আমি আবার সন্তানের আমাকে আমার শান্তি ফিরিয়ে দাও মেহের। আমি আমার সন্তানকে সুখী দেখতে চাই। দয়া করো আমার উপর। হয়তো নিজের বাবার ইচ্ছে পূরণ করো, নয়তো তাকে নিজের হাতে মেরে ফেলো। না হলে আমি আমার মেয়েকে এভাবে দেখতে পারবো না। ঠিক আছে বাবা, তুমি যখন এটাই চাও তবে তাই হবে। বিয়ে করব আমি রায়ানকে তোমার কথায়। দেখবি রায়ান তোকে অনেক সুখে রাখবে, তুই অনেক ভালো থাকবি ওর সাথে, দেখিস। থাকবো, অনেক বেশি সুখে থাকবো আমি। আচ্ছা রায়ান তোর সাথে কথা বলতে চাই, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছে রায়ান। ওর বাবা বাইরে আসতেই রায়ান সরে যায়। তুমি মেহেরের সাথে কথা বলতে পারো। ওকে আঙ্কেল। রায়ান রুমে ঢুকতেই মেহের বলে ওঠে, কেন বিয়ে করতে রাজি হয়েছো সবটা জেনেও? তোমার বাবার কথায়। তাই না? তুমি যদি না চাও তবে আমি আঙ্কেলকে বলে দিব আমি বিয়ে করব না। কোনো জোর নেই তোমার ওপর। মেহের এবার হেসে দিয়ে বলে, কি অদ্ভুত তাই না রায়ান? রেদ জোর করে না, তুমি জোর করো না, বাবাও জোর করে না, কিন্তু তবুও তোমাদের কথা মেনে নিতে আমি বাধ্য থাকি। দেখো মেহের, আমি বলেছি তো তুমি না চাইলে কিছুই হবে না। এখন কি তুমি রাজি নাকি না শুধু সেইটা বলো। কি হলো, মানেটা কি? আমি না ধরবো ওকে? আমি রাজি রায়ান, আমি রাজি। এটাই শুনে রায়ান বাঁকা হেসে বলে, আমি জানতাম মেহের তোমার উত্তর এটাই হবে। ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, যেহেতু আমাকে বিয়ে করতে যাচ্ছ, এখন থেকে তোমার মনে আর মুখে যেন শুধু আমার নাম থাকে। মেহেরের কপালে আলতো চুমু দিয়ে চলে যায়। মেহের রায়ানের এমন আচরণে আকাশ থেকে পড়ে, কিন্তু ওর কিছুর করার নেই। কেন বারবার আমাকেই এসব সহ্য করতে হবে? কি পাপ করেছি আমি? মেহের বাইরে গিয়ে দেখে বিয়ের ডেট ফিক্সড করা হচ্ছে। 3 দিন পর বিয়ে, আর তার পরের দিন শুক্রবার বিয়ে। আমি আর দেরি করতে চাই না। মেহের আর ওখানে দাঁড়ায় না, দৌড়ে রুমে এসে কাঁদতে থাকে। তৈরি হয়ে যাও, মেহের তোমার সাথে অনেক কিছু হতে চলেছে। সরি মেহের, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি বাধ্য তোমার জন্য। পরের দিন রায়ান রেদের অফিসে যায়। রেদ আবার নিজের থেকে কাজে জয়েন্ট করেছে। নিজেকে বিজি রাখার জন্য রায়ানকে দেখে রেদ ক্ষেপে যায়। তুই এখানে? তুই না মানলেও আমি তো মানি তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমার আনন্দের মুহূর্তে তোকে ডাকবো না হতে পারে? মানে? এটা দেখ। কি এটা? নিজেই দেখে নে। রেদ কার্ডটা খুলে বড় রকমের ঝাটকা খায়, কারণ এটা মেহের আর রায়ানের বিয়ের কার্ড ছিল। আমার আর মেহেরের বিয়ে 5 দিন পর। অসম্ভব, মেহের এখনো আমার বউ, তোর সাথে কিভাবে? এই জন্যই এসেছি, এখানে আমি ডিভোর্স পেপার বানিয়ে এনেছি, কালকে যেন সাইন করা পাই, নাইলে এই কাজটা মেহের নিজে করবে। এইটা আমি হতে দেব না। এবার এটাই হবে, মেয়েরকে আমি বিয়ে করছি আর এটাই ফাইনাল। মেয়ের ভালো চাস তো সাইন করে রাখিস, না হলে এবার তুই না মূল্যটা মেহেরকে দিতে হবে। রেদ আর দেরি না করে তখনই মেহেরের বাড়ি যায়। গিয়ে দেখে বাড়িতে মেহের একাই ছিল। মেহেরের মা বাবা বিয়ের কেনাকাটা করতে গেছে, মেহের নিজের ঘরেই ছিল। রেদ গিয়ে মেহেরকে একটা থাপ্পড় মারে। মেহের ব্যালেন্স করতে না পেরে বিছানায় পড়ে যায়। এসবের মানে কি? কয়দিন আমি কিছু বলিনি বলে কি ভেবেছো তুমি? যা ইচ্ছে তাই করবে? তুমি আইনত আমার স্ত্রী মেহের। রায়ানের তো তোমাকে ডিভোর্স পেপার দেওয়ার কথা রেদ। মানে তুমি নিজে থেকে বিয়েটা করেছো? আমাকে তুমি ছাড়া
কেউ জোর করে না রেদ, আর কখনো করবেও না। দয়া করো আমার উপর আর ডিভোর্স পেপারে সাইন করে দাও। মেহের তুমি আমি এই সম্পর্কে থাকতে চাই না। রায়ানকে নিয়েই সুখে থাকতে চাই, আর বিশ্বাস করো ওকে নিয়ে ভালো থাকবো। তাই প্লিজ আমাকে একটু সুখে থাকতে দাও। রেদ চেয়েও কিছু বলতে পারল না, চলে এলো ওখান থেকে। রেদ যাওয়ার পর মেহের মাটিতে বসে পড়ল। এতদিনে রেদের শূন্যতা ওর মন লাগছে, কিন্তু আজ চেয়েও যেতে পারছে না সে রেদের কাছে। এভাবেই কেটে যায় আরো 2 দিন। কাল মেহের আর রায়ানের এঙ্গেজমেন্ট। মেহের নিজের রুমে বসে চোখের পানি ফেলতে থাকে। তখন হঠাৎ কোথা থেকে কতগুলো ইঁদুর দেখতে পায়। মেহের ইঁদুর প্রচন্ড ভয় পায়। ইঁদুরগুলো দেখে ওর প্রাণ হাতে চলে আসে। ও কোনো কিছু না করেই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। যেই না ইঁদুরগুলো কাছে আসে, তখনই মেহের পাগলের মতো চিৎকার করতে থাকে। তখনই রায়ান আসে। কি হয়েছে, চিল্লাও কেন? উন্দুর। কি উন্দুর? কি উন্দুর? ইঁদুর? তারাও এগুলো। রায়ান একটু মুচকি হাসে, তারপর ইঁদুরগুলো তাড়িয়ে দেয়। মেহের দেয়াল ঘেঁষে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। রায়ান ইঁদুরগুলো তাড়িয়ে মেহেরের কাছে যায়, তারপর ওর কপালে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। মেহের এটা বুঝতে পেরে চোখ মেলতেই রায়ান ওর ঠোঁটের দিকে এগোতে থাকে। রায়ান ওর একদম কাছে আসলে মেহের কেঁদে দেয়। মেহেরের 2 হাত দিয়ে রায়ানকে আটকানোর চেষ্টা করলে রায়ান খুব জোরে মেহেরের হাত ধরে মেহেরকে দেয়ালে মিশিয়ে নেয়। মেহের রায়ানের দিকে তাকাতেই পারছে না। ও নিচের দিকে তাকিয়ে কাঁদছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। রায়ান একদৃষ্টিতে ওর দিকে বাঁকা ঠোঁটে হাসছে, কিন্তু মেহেরের আড়াল। তারপর রায়ান মেহেরের খুব কাছে গিয়ে বলে, আজ বাদে কাল যার বউ হবে তার জন্য এতটা ভয়? আজ অধিকার না থাকলেও 2 দিন পর তো হবেই। তাহলে তখন কি করবে? এইটা শুনে নিজেকে ছাড়ানোর চেষ্টা আরো বেড়ে যায়, কিন্তু রায়ান আরো জোরে ধরে। মেহের এবার বুঝতে পারে ওর শক্তির অপারক। রায়ানকে কিছু বলতেও পারছে না। তখনই রায়ান মেহেরের ঠোঁটের খুব কাছে চলে আসে। এইটা দেখে মেহের চোখ বন্ধ করে নেয়, কিন্তু বেশ কিছুক্ষণ পর মেহের কিছুর ছোঁয়া পায়। তবে ছোঁয়াটা কোনো খারাপ কিছু মনে হয়নি। রায়ান মেহেরের মুখে হালকা ফু দিয়ে ওর কানের কাছে বেরিয়ে আসা চুলগুলো গুজে দেয়। এইটা দেখে মেহের খুব অবাক হয়। তখন রায়ান 1 হাত দেয়ালে ভর দিয়ে আরেক হাত পকেটে রেখে মেহেরের সামনে দাঁড়িয়ে মেহেরকে পর্যবেক্ষণ করতে থাকে। তোমার চুলগুলো কেমন জানি, কেমন বাঁকা বাঁকা, কিন্তু আমার ভালোই লাগে। আচ্ছা আসো, বেনি খেতে দিই। মেহের এমন কথা শুনে খুব অবাক হয়। একটু আগে রায়ানের সাথে কোনো মিল পাচ্ছে না মেহের। কই আসো মেয়ের, তোমার যদি মেয়ে হয় তবে আমি প্রতিদিন এসে বেনি গেঁথে দিয়ে যাব, ঠিক আছে? বলে মেহেরের চুল আঁচড়ে বাচ্চাদের মতো 2টো বেনি গেঁথে দিল। মানে? দেখো কেমন হয়েছে। মেহের বেনি দেখে অবাক। এটা বেনি না, ঝাউ গাছ। বুঝতে পারছে না। ও সরি, প্রথমবার তো তাই আর কি এমন হয়েছে, পরের বার ঠিক হবে। থাক, তোমার আর কিছু করতে হবে না। আমার চুলগুলো শেষ করেছো। আমার যা চাই পেয়ে গেছি। রেদ নিজের ঘরে শুয়েছিল। রায়ানের কথা অনুযায়ী কাল ওদের এঙ্গেজমেন্ট। রেদ যেন কিছুই ভাবতে পারছে না। শেষ পর্যন্ত মেহের রাজি হয়েছে এটা ভেবে। তখনই রেদের মোবাইলে একটা ভিডিও আসে। রেদ ভিডিও দেখলেই ওর চোখ কপালে। সেখানে দেখা যাচ্ছে রায়ান মেহেরের কপালে কিস করছে, আর জোর করেই মেহেরকে কিস করেছে বোঝা যাচ্ছে ভিডিও দেখে। এটা দেখে রেদ মোবাইলটা ছুঁড়ে মারে, কিন্তু তখনই রায়ান মোবাইলটা ধরে ফেলে। গুড ক্যাচ, আমি ক্রিকেটার হলেই পারতাম। তুই একা একা ফিল্মে দেখতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে দেখি। তাই কেমন লাগলো? তোর সাহস কি করে হলো মেহেরকে টাচ করার? এটা কিছুই না রেদ, যতটা দাগ তুই আমার মনে কেটেছিস তার অনেকটা মেহেরকে ফিরিয়ে দেবো আমি। তোর কি মনে হয় কেন বিয়ে করছি আমি এত কিছুর পর? রায়ান, মেহের কোনো দোষ করেনি। আমি কি ভুল করেছি বলতে পারিস? আমাকে কেন এতটা শাস্তি পেতে হলো? ক্ষমা চাচ্ছি তোর কাছে আমি, তবু এসব বন্ধ কর।
এতটা ক্ষমা চাস না। তোকে কিছু করবো না, যা হবে মেহেরের সাথেই হবে। কেন করছিস? সবটা সেম আছে, তোর আমার রাগ, মেহেরের তার মাসুল দেওয়া, সব কিছুই সেম। খালি তার জায়গায় আজ আমি, আর তার ভুক্তভোগী কিন্তু মেহেরই। যাই হোক, আসি। আরেকটা কথা, বিয়েতে আসতে ভুলিস না, হাজার হলেও ফ্রেন্ড। বলে রেদকে জড়িয়ে ধরে। রেদ ছাড়ানোর চেষ্টা করলে রায়ান আরো জোরে রেদকে জড়িয়ে ধরে। রায়ানের চেয়েও ছাড়াতে পারে না। বলিস না কিন্তু আসতে। পরের দিন সন্ধ্যা খুব সুন্দরভাবে রায়ানের বাড়িতে সাজানো হয়। এঙ্গেজমেন্টের বাড়িতে হয়। মেয়েরকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় তিতলি। তুই শিওর তুই রায়ানকে বিয়ে করবি? তুই তো সবসময় এটাই চাইতি। কিন্তু কেন জানি না, যেই কারণে আমি রেদকে অপছন্দ করতাম তাই রায়ানের মাঝে দেখতে পাই। রেদ আর রায়ানের মাঝে আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। নিয়তির খেলা কেউ বদলাতে পারে না, তাই আমিও পারবো না। সবটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। আমি বললি তুই রেদের কাছে। তখনই রায়ান আসে। কি এদের কাছে? কিছু না, সাজানো হয়ে গেছে। মেহেরকে ক্রিম কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে হালকা সাজ, আর কোকড়ানো চুলগুলো ছেড়ে দেয়া হয়েছে আজ ভাজে। মেহেরকে দেখে রায়ানের চোখ সরাতেই পারছে না। রায়ান গিয়ে মেহেরের কানের পিছে একটু কাজল দিয়ে টিপ দিয়ে দেয়। নজর লাগবে না। আমি কিছু বলতে চাই তোমাকে। তখন রায়ান মেহেরকে টেনে অনুষ্ঠানে নিয়ে যায়। আঙ্কেল কত খুশি, তাই না মেহের? হ্যাঁ, তুমি কিছু বলেছিলে, বলো। কিছু না। গুড। তখন রায়ান মেয়েরকে স্টেজে নিয়ে যায়। সবাই জড়ো হয়ে দাঁড়ায়। রায়ান মেয়ের হাতের জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু মেহের ধরে না দেখে রায়ান ওর চোখের দিকে তাকিয়ে জোর করে মেহেরের হাতে আংটি পরিয়ে দেয়। রায়ানের হাতে পরানো সময় মেহের পরাতে চায় না, নিচে তাকিয়ে আছে। এই রায়ান জোর করে মেহেরের হাত দিয়ে আংটি পরে, আর সবাই হাততালি দেয়। মেহের আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে, তারপর রুমে বসে কাঁদতে থাকে। তখনই কেউ মেহেরের কাঁধে হাত রাখে। প্লিজ রায়ান, যাও এখান থেকে। আচ্ছা রেদ, আমি মেহের। রেদকে দেখে মেহের খুব জোরে জড়িয়ে ধরে, ওর বুকে মুখ গুজে কান্না করে দেয়। রেদ ওখানে ঠায় দাঁড়িয়ে থাকে। কেন রাজি হচ্ছ? চলো আমার সাথে, তোমাকে নিয়ে যেতে এসেছি। এটা শুনে মেহের রেদকে ছেড়ে দেয়। আমি আজ তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব মেহের, আর কোনোদিন ফিরবো না, চলো আমার সাথে। মেহের না গিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে। আমাকে কি তোমার মতো ভাবো রেদ? শুধু নিজের কথা ভাববো? মানে? আমি যাব না রেদ, আমি রায়ানকে বিয়ে করব। এইটা শুনে রেদ মেহেরের ঠোঁট দখল করে নেয়, প্রচন্ড জোরে মেহেরকে ধরে আছে, কিন্তু মেহের কোনো রিয়েক্ট করলো না। তারপর মেহেরকে দেয়ালের সাথে চেপে ধরে। রায়ানকে বিয়ে করবে তুমি? আমার ভালোবাসা কিছু নয়। সবার সবকিছু পূরণ হয়, আমারটাই নাই হোক। তাও আমাকে যেতে দাও, আমি যেতে চাই। না মেহের, তুমি এটা করতে পারো না। এটাই, কালকে আমি ডিভোর্স পেপার চাই। আর এবার যদি কিছু করার চেষ্টা করো তবে আমার লাশ দেখবে তুমি। এটা শুনে রেদ মেহেরকে ছেড়ে দেয়, আর মেহের চলে যায় ওখান থেকে। দরজার পাশে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিল রায়ান। মেহেরের চলে যেতেই ও মেহেরের পিছু যায়। মেহের অনুষ্ঠানে ঢুকতেই রায়ানকে দেখে সবাই গান শোনাতে বলে, তাই রায়ান মেহেরকে ইন্ডিকেট করে গান গাওয়া শুরু করে। বোঝাতে পারি না তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝ আদরে গল্পে সাজানো বায়না, আমি জানি তুমিও জানো। এ মায়া আর কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। তোমার হাসি খুশিতে সাজাই আনমনে ইচ্ছে মতো। তুমি ছাড়া বোঝে না কিছুই মন আমার, সে তো। তুমি আমার অবুঝ আদরে গল্পে সাজানো বায়না, আমি জানি তুমিও জানো। এ মায়া আর কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। গানের শেষে সবাই নিজেদের মতো আনন্দ করে অনুষ্ঠান শেষ করে চলে যায়। তারপর রায়ান রেদের কাছে যায়। কেন এসেছিস তুই? মেহেরের জন্য। আর কি চাই তোকে? মানে? ডিভোর্স পেপার, যেটা কাল আমার দরকার। কেন দেব? কেন দিবি? আচ্ছা একটা কথা বলতো, তুই কি কোনোদিন মেহেরকে সুখী করতে পারবি? তুই ভেবে দেখ, যতদিন মেহের তোর কাছে ছিল শুধু কষ্ট পেয়েছে,
তবুও কেন ওকে জোর করে ধরে রাখতে চাস? তোর সাথে কোনো তর্ক করতে আসিনি, শুধু এটাই নিতে এসেছি। আচ্ছা যা তুই। রায়ান আর কিছু না বলে বেরিয়ে এলো রেদের বাড়ি থেকে। নিজের ঘরে একা বসে মেহেরের রেদের জন্য কাঁদছে। চোখ বন্ধ করলেই পুরনো দিনের রেদের কথা করা অত্যাচারগুলোই বারবার মনে পড়ে। যদিও সেগুলোর মাঝে মেহের নিজের জন্য ভালোবাসা খুঁজে নিত, যদিও মেহেরের অসহ্য লাগতো এসব, কিন্তু বাধ্য হয়েই সহ্য করত। কিন্তু আজ সেই ভালোবাসার জন্য কাঁদছে মেহের। কি করে বাঁচবে সে রেদের ওই পাগলামিগুলো ছাড়া? অভিমান করে দূরে থেকে এতদিন, কারণ এতদিন মেহের জানতো আর যাই হোক রেদ তাকে ছাড়বে না। কিন্তু আজ তো পরিস্থিতি অন্য। মেহের এবার রেদের প্রতি অভিমান নয়, রেদকে হারানোর ভয় পাচ্ছে। মেহের জানালার পাশে বসে কথাগুলো বলছে আর কাঁদছে, আর দূর থেকে রায়ান তা দেখে যাচ্ছে। আমার কিছু করার নেই, আমি বাধ্য মেহের। সকালে ঘুম থেকে উঠে মেহের দেখে সে জানালার পাশেই ঘুমিয়ে পড়েছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছে জানা নেই। ঘড়ির দিকে তাকাতেই দেখে 9টা বাজে। তখন মেহেরের বুকে একটা মোচড় দেয়, কারণ মেহেরের হাতে আর মাত্র কয়েকটা ঘন্টা সময় আছে। হঠাৎ মেহেরের শরীর খারাপ হতে শুরু করলো। মেহের আর 1 মিনিট দেরি না করেই ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। হঠাৎ করেই এরকম হওয়ার কারণ খুঁজে পায় না মেহের। ফ্রেশ হয়ে এসে আবার সেই এক কাণ্ড। মেহের মুখে ঠান্ডা পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই কেঁপে ওঠে। তখনই মেহের 2.5 মাস আগে রেদের সাথে থাকা মুহূর্তের কথা মনে করে। মেহের কোনো রকম নিজেকে সামলে নেয়, তারপর রায়ানকে খুঁজতে থাকে। রায়ান কই তুমি? তোমার সাথে কথা আছে আমার। তখনই মেহেরের বাবা সামনে পড়ে যায়। বাবা? মেয়েকে দেখে বাবা ওকে জড়িয়ে ধরে। তুই চিন্তা করিস না রায়ান, তোকে কোনো কষ্ট পেতে দেবে না। আজ তোর বিয়ে, আমি আজ নিজের হাতে আমার মেয়েকে বিদায় দিয়ে পিতার দায়িত্ব পালন করব। মেহের আর কিছু বলতে পারল না, শুধু চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বাবা, আমি তোমার সন্তান হবার দায়িত্ব পালন করব, কিন্তু তার আগে আমাকে রায়ানকে সবটা বলতে হবে, না হলে ওকে ধোঁকা দেওয়া হবে। যা খাওয়া দাওয়া করে তৈরি হয়ে রে। আচ্ছা বাবা। হ্যালো, আমি কিছু শুনতে চাই না, যা হবার আজকের মধ্যেই হবে। আমি আর পারবো না এসব করতে। মেয়েরকে ভালোবাসি তার মানে তো এটা নয় আমি ওকে। আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য সব কিছু করতে পারবো, তাহলে এটাও পারবো। মেহেরের সারাদিন রায়ানের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু রায়ানের কোনো খবরই পায় না। সন্ধ্যার পর বিয়ের সম্ভবত আয়োজন করা হবে। মেহেরকে আজ টকটকে লাল শাড়িতে বউয়ের মতো সাজানো হয়েছে, একদম বউর মতো। মেহের নিজের ঘরে বসে আছে। সাজানোর পর সবাই মেহেরের রুম থেকে বেরিয়ে যায়। তখন একটা ছোট ছেলে মেহেরের রুমে আসে। ছেলেটা মেহেরের হাতে একটা চিঠি দেয়। মেয়ের কিছু বলার আগেই ছেলেটা চলে যায়। চিঠিটা খুলতেই, প্রিয় মেহের, আমি জানি আজ তুমি রায়ানকে বিয়ে করতে যাচ্ছ। চিন্তা করো না, আমি তোমার বিয়েতে বাধা দিতে আসিনি। আমি তোমাকে কিছু দিতে এসেছি। আজ নিশ্চয়ই তুমি বউয়ের মতো সাজবে। আমি শেষবারের জন্য তোমাকে এই সাজে একটা বার দেখব। প্লিজ মেহের, না করো না। আমি তোমার জন্য অপেক্ষা করব তোমার বাড়ির সামনে। বিয়ের আগে একটা বার পাল্টে এসো। আমি আজ আমার বুকে বউয়ের সাজে দেখব। তবে চিন্তা করো না, আজকের পর থেকে তোমাকে আর কোনো দিনও আমার মুখ দেখতে হবে না। এইটা তোমার কাছে আমার শেষ চাওয়া। ইতি, তোমার অপরাধী রেদ। চিঠিটা বুকে জড়িয়ে কাঁদতে থাকে মেহের। তখন তিতলি আসে। মেহের, এবার অন্তত নিজের জন্য ভাব, চলে যা রেদের সাথে। আমি পারবো না। রায়ানের সাথে কোনোদিন তুই সুখী হতে পারবি না, বোঝার চেষ্টা কর। তুই রেদকে ভালোবাসিস। আমি বাবাকে কথা দিয়েছি, আমি এই কথা ফেলতে পারবো না। আঙ্কেলকে বুঝিয়ে বল, তোর কথা শুনবে। কোন মুখে বলবো? আমি পারবো না বলতে। তখনই মেহেরের বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন আসে। যা করার এক্ষুনি কর, নাইলে যে পরে সব শেষ হয়ে যাবে। এখন আর কিছু করার নেই আমার। তারপর ওরা মেহেরকে বিয়ের আসরে নিয়ে যায়। রায়ান মেহেরের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মেহেরের দিক থেকে চোখ ফেরাতেই চাইছে না। তারপর মেহের আর
রায়ানের বিয়ে পড়ানো শুরু হয় ধর্মমতে। রায়ানের কাছে এসে হুজুর কবুল বলে সই করিয়ে নিয়ে মেহেরের কাছে যায়। তোমার শেষ ইচ্ছেটাও আমার পূরণ করা হলো না রেদ, ক্ষমা করো আমাকে। মেহেরকে সবাই কবুল বলতে বললে ও চুপ করে বসে চোখের পানি ফেলতে থাকে। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চেয়েও কোনো কথা বের হচ্ছে না। কথা বলতে গেলে বুক ফেটে কান্না আসছে মেহেরের। কিরে কবুল বল। কিরে মেহের বল। এখনো সময় আছে, প্লিজ মেহের। তখনই রায়ান বিয়ের আসর ছেড়ে মেহেরের সামনে এসে দাঁড়ায়। মেহের, চুপ করে আছো কেন? খুব জোরে ধমক দিয়ে। এতে মেহের কেঁপে ওঠে। রায়ান, আমি মেহের, তুমি কি বিয়েটা করতে চাও না মেহের? রায়ানের ধমকে মেহেরের কান্নাটা আরো বেড়ে যায়। আমার ধৈর্যের পরীক্ষা নিও না মেহের। তুমি শান্ত হও মেহের। তুমি কিন্তু রায়ানকে অপমান করছো। তুমি আমাকে কথা দিয়েছো বিয়েটা করবে, তাহলে এখন কি তুমি বিয়েটা করবে? তুমি মাথা নেড়ে হ্যাঁ করে মেহের। গুড। হুজুর এসে মেহেরকে কবুল বলতে বলে। মেহের কাঁপা কাঁপা গলায়। ঠিক তখনই রায়ান খুব জোরে মেহেরকে বিয়ের আসর থেকে টেনে তোলে। কি হলো? মেহেরের সাথে আমার একটু কথা আছে। তারপর মেহেরকে টেনে রুমের ভিতর নিয়ে দরজা লক করে দেয়। তারপর মেহেরকে টেনে বিছানায় ছুঁড়ে মারে। যা বলার এবার বলো। মানে তুমি আমাকে বিয়ে করতে চাও? কি হলো বলো। একটা কথা মনে রেখো, যদি আমাকে বিয়ে করো তাহলে রেদের নাম মুখে কেন মনেও আনতে পারবে না। তখন শুধু তোমাকে আমায় নিয়ে থাকতে হবে, আমার কথা শুনে চলতে হবে। রেদ নামে তোমার লাইফে কেউ ছিল, এটা তোমাকে চিরদিনের জন্য ভুলে যেতে হবে। পারবে? কোনোদিন রেদের চেহারায় তুমি দেখতে পারবে না, এমনকি রেদের যদি মৃত্যু হয় তবেও না। পারবে? কি হলো? আর সবচেয়ে বড় কথা, তখন তোমার দুনিয়া হবে শুধু রায়ানকে ঘিরে, যেখানে তোমাকে বাকি জীবন রায়ানের সাথে কাটাতে হবে। পারবে? নিচের দিকে মাথা নেড়ে হ্যাঁ। এইটা দেখে রায়ান খুব জোরে মেহেরকে একটা থাপ্পড় মারে। রায়ানের গা যেন জ্বলে যাচ্ছে। সত্যি যদি তাই হয় তবে কাঁদছো কেন? এই চোখে শুধু আমি রেদকে হারানোর কান্না দেখছি মেহের। তুমি এমন কেন মেহের? সবটা এত সহজে মেনে নাও কেন? আচ্ছা সত্যি করে বলো, তুমি আদৌ কি রেদকে ছেড়ে ভালো থাকতে পারবে? আমার সাথে থাকা প্রতিটি মুহূর্তে তুমি শুধু রেদকে নিয়েই ভাবছ। তাহলে আমাকে বিয়ে করে কিভাবে ভালো থাকবে তুমি? তোমার কি এখনো বুঝতে পারোনি মেহের? আমি আর যাই হোক নিজের জন্য রেদের কিছু কেড়ে নিতে পারবো না, আর না তোমাকে কষ্ট পেতে দেখতে পারবো। মানে? আমি জাস্ট তোমাকে এটা বোঝাতে চেয়েছি, তুমি আর যাই হোক রেদকে ছেড়ে ভালো থাকতে পারবে। মেহের তখনই রায়ানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তবে তাতে মেহেরের মুখে হাসির রেখা ফুটে ওঠে। সত্যি রায়ান, আমি রেদকে ছেড়ে ভালো থাকবো না, কারণ আমি রেদকে খুব ভালোবাসি রায়ান। আমি জানি মেহের, আর তাই তো তোমাকে রেদের আমানত হিসেবে আমি আমার নিজের কাছে রেখেছি, কারণ আমি জানতাম রেদ তোমার জন্য একদিন ঠিক ফিরে আসবে। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। এবার আমাকে ছাড়, নাইলে বিশ্বাস করো যেখান থেকে নিয়ে এসেছি সেখানে নিয়ে গিয়েই বিয়ে করে নেব। তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না যে আমি বলিনি। এইটা শুনে মেহের ফিক করে হেসে দেয়। পারলে করে দেখাও। তাই নাকি? চ্যালেঞ্জ করছো? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই না 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 না, আমি রেদের কাছে যাব রায়ান। চলো আমি নিয়ে যাচ্ছি। তার দরকার হবে না, রেদ এখানে এসেছে বাড়ির সামনে। মানে পলানোর চেষ্টা হচ্ছিল? চেয়েছিল কিন্তু আমি যাইনি। তাহলে এবার যাও, নাইলে ওই ডেসপারেট ভিলেনটা আবার কি করে কে জানে। তেরা হে পার মেরা হে। ওই ঘাড় তারা নিয়েই সারা জীবন থাকতে হবে। সমস্যা নাই। আমি তোমার জন্য ভয় পাচ্ছি না, আমি বেচারা রেদের জন্য ভয় পাচ্ছি। তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করবে বলে কথা, যা সব কিছু সিম্পল চায় কিন্তু সব কিছুই পেঁচানো পায়। যাক, আমি তো বেঁচে গেছি। এই প্রথম রেদ আমার উপকার করলো। যদি পারতাম তোমাকে বিয়ে করে খালি জ্বালাইতাম। তাইলে করে নিতে পারো, আমি হাসতে হাসতে সব জ্বালাতন সহ্য করব। রায়ান, না কিছু না, যাও। তখনই যাওয়ার জন্য মেহের পা বাড়ায়। তখন রায়ান মেহেরকে হাঁচকা টানে খুব
খুব শক্ত করে জড়িয়ে ধরে, বেশ শক্ত করেই ধরেছে মেহেরকে। রায়ান মেহেরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মেহেরকে ছেড়ে দিয়ে মেহেরের কপালের মাঝখানে একটা চুমু এঁকে দেয়। এবার যাও মেহের। মেহের অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। যাও। মেহের একটা মিষ্টি হাসি দিয়ে দৌড় দেয়। যাও মেহের, তুমি রেদের কাছে। তোমাকে ভালোবেসে ছোঁয়ার এটাই আমার শেষ সুযোগ ছিল, তাই নিজেকে আটকে রাখতে পারলাম না। জানি না তোমার মতো কাউকে ভালোবাসতে পারবো কিনা। আজ 5 বছরেও তোমাকে ভুলতে পারিনি, শুধু ফিলিংস বেড়েই গেছে। তারপর রায়ানও মেহেরের পিছু পিছু যায়। তারপর মেহের বাড়ির পেছনে যেতেই দেখে রেদ দাঁড়িয়ে আছে। রেদের হাতে কোনো ফাইল জাতীয় কিছু আছে। রেদ কালো শার্ট আর হাতা ফোল্ড করে দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো অগোছালো আর রেদকে একদম নিস্তেজ লাগছে। আর মেহের বউসে যে রেদের সামনে দাঁড়িয়ে আছে। রেদ পলক্ষীনভাবে মেহেরকে দেখছে। রায়ান দূর থেকে দাঁড়িয়ে দুহাত গুজে দাঁড়িয়ে ওদের দেখছে। তখন পিছিয়ে কারো হাতে স্পর্শ পায়, পেছনে তাকিয়ে দেখে অনুজা। সেদিন যখন তোমার কাছে গিয়েছিলাম তখন আমাকে এসব না বললে আমাকে রেদের কাছে পাঠিয়ে এসব বলতে বলেছিলে কেন? এবার বুঝেছি। সরি, তোমাকে একটু কষ্ট দিয়ে ফেললাম। কিন্তু কেন করছো এসব? তুমি চাইলে মেয়েকে বিয়ে করতে পারতে। পারতাম। জানো মেহের, আমার কাছে যে 5 মাস ছিল তাতেও রেদকে প্রচণ্ডভাবে ঘৃণা করতে শুরু করে, কিন্তু রাতে ঘুমের ঘোরে ওকেই খুঁজতে থাকতো। তারপর রেদ ফিরে আসে, ওর বেবি মারা যায়। এতে মেহেরের মনে রেদের জন্য যে ঘৃণার দেয়াল গড়ে উঠেছে তা ভাঙা রেদের পক্ষে সম্ভব ছিল না। মেহে ওকে ভালোবাসলেও কোনোদিন ওকে মেনে নিত না। তাহলে দেখো রেদ যা করেছে তার জন্য আমার আর নিখালের দোষ ছিল, কারণ আমরা কোনোদিন ওকে কোনো কিছুতে বাধা দেইনি। তাই এটা আমাদেরও প্রাপ্য ছিল। তাই আমি আর নিহাল মিলেই এসব প্ল্যান করি। রেদকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল, কারণ ও মেহেরকে নিজের সম্পদ ভেবে নিয়েছিল। আর মেহেরকে বোঝানো দরকার ছিল এখনও রেদকেই ভালোবাসে, তাই এসব করেছি। যার জন্য আমাকে দিয়ে রেদকে উস্কে মেহেরকে কিডন্যাপ করতে বাধ্য করেছো, তাই তো? রায়ান এইটা শুনে হেসে দেয়। কারণ আমি খুব ভালো করেই জানতাম মেহের রেদকে ক্ষমা করবে না, আর রেদও আগের মতো ছিল না। মেহেরের মূল্যটা বুঝতে পেরেছে, তাই ওর উপর আর আগের মতো জোর দেখাতে পারিনি। কিন্তু রেদকে মেহেরের কাছে আনাটা দরকার ছিল, তাই নিহাল তোমাকে আনতে বলেছিল, কারণ একমাত্র তুমি ছিলে যে রেদের মতো করে ওকে প্ররোচিত করতে পারবে। আর তাতেই দেখো আজ মেহের নিজে রেদের কাছে গেছে। এতে তোমার লাভ কি হলো? আমার সবচেয়ে কাছের 2টি মানুষের মুখের হাসি। মেহেরকে আমি যতটা ভালোবাসি তার চেয়েও অনেক বেশি আমি রেদকে চাই। কেন? মেহেরকে আমি মাত্র 5 বছর আগে দেখেছি, তখন থেকে ভালোবাসি। আর রেদের সাথে 25 বছর ধরে আছি। এখন আমার কাছে কার সম্পর্কের মূল্যটা বেশি? তবে মিথ্যে বলবো না, আমি মেহেরকে তখন চেয়েছি, এখন ভালোবাসি, কিন্তু কখনো আর পেতে চাইবো না। আমি চাই ওরা দুজন ভালো থাকুক। অনুজা মুগ্ধ চোখে তাকিয়ে আছে রায়ানের দিকে। তুমি বলেছিলে না আমার মেহেরের আর রেদের সম্পর্কটা কেমন? ঠিক এমনই অনুজা, আমরা 3 জন একে অপরের সাথে জড়িয়ে আছি, চাইলে পারবো না এটা ছাড়তে। কিন্তু মেহেরকে আগে তুমি ভালোবেসেছো। কিন্তু রেদ প্রথম দিকেই আমাকে বুঝিয়ে দিয়েছে। কিভাবে জানো? কিভাবে? প্রথম যেদিন মেহেরের ঠোঁটটা কাঁটা দেখেছিলাম সেদিন বুঝেছিলাম মেহেরকে রেদ পছন্দ করে। কারণ এর আগে যত মেয়েকে রেদ আমার থেকে দূরে রেখেছে তাদের সাথে কেন কারো সাথেই এমন করেনি। তাই বুঝেছিলাম মেহেরের পর মেহেরই সেই সময় সেই মেয়ে যাকে রেদ চায়। তাই তুমি এত কিছু করলে? যাতে ওরা একে অপরের মূল্যটা বুঝতে পারে। তা সারা জীবন কি মেহেরকে ভেবেই একা থাকার ইচ্ছা আছে নাকি? এইটা শুনে রায়ান বাঁকা ছোটে হাসি দেয়। তা তুমি কি করতে বলো? তুমি আর রেদ দুজনেই এক। তোমরা দুজনই সব কিছু করো এক জিনিস, কিন্তু একটু ঘুরিয়ে। এবার কিন্তু তুমি কথা পেঁচাচ্ছ। তোমার সাথে কথা বলাই বৃথা। বাহ, মিস অনুজা চৌধুরীও লজ্জা পায় তাহলে? জি না। ওকে। তুমি কি বুঝতে পারো না রায়ান, আমি তোমার জন্য এসেছি। আমি ভালোবেসে ফেলেছি তোমাকে, তাই তো তোমার কাছে এসেছি। এই যে মিস, কোথায় হারিয়ে গেলেন? সেটা জেনে আপনার কি লাভ? বললে আপনার লাভ হতে পারে। লাগবে না। তুমি এসেছো মেহের? অনেক জ্বালিয়েছিস, এবার বোঝাবো মজা। হ্যাঁ বলো, কেন ডেকেছো?
আমাকে আবার বিয়ে করতে হবে। যাবে। আজকে আর রাত খাবো না, যেতে দেবো তোমাকে। বলো। এই নাও। কি এটা? তোমার গিফট। শালা খবিশের বাচ্চা, নিজের বউয়ের বিয়েতে গিফট দিতে আসছস? আচ্ছা দাও। তোমার কি খারাপ লাগছে না? আজব খারাপ লাগবে কেন? আমার আজ খুব কষ্ট হচ্ছে মেহের, তবে তোমাকে কথা দিচ্ছি আমার জন্য তোমাকে আর কষ্ট পেতে হবে না। আমি চলে যাব মেহের, অনেক দূরে, আর কোনোদিনও চাইলেও তোমাকে জানাতে পারবো না, এতটাই দূরে যাব। রিত, কেন বলছো এসব? ভালো থেকো মেহের, কোনোদিনও আর ছাড়াবো না তোমাকে। হাত বাড়িয়ে পেছোতে পেছোতে রাস্তার উপর উঠে যায়। ঠিক তখনই একটা ট্রাক এসে রেদকে ধাক্কা মারে, আর রেদের রক্ত এসে মেহেরের মুখে এসে পড়ে। মুহূর্তেই মেহেরের দুনিয়া থমকে যায়। রেদ। মেহের গিয়েই রেদের রক্তমাখা শরীরটা নিজের বুকে তুলে নেয়। আমি চলে যাচ্ছি মেহের, আর কোনোদিনও তোমাকে জানাবো না। তুমি আবার আমাকে ধোকা দিতে পারো না রেদ। আমি রায়ানকে বিয়ে করব না। আমার আর বেবির তোমাকে যে বড্ড বেশি দরকার। মানে? হ্যাঁ, আমি প্রেগনেন্ট রেদ। তোমার বেবির মা হতে চলেছি। একবার তুমি ছিলে না, এবারও তুমি এমনটা করতে পারো না রেদ। আমাকে ছেড়ে যেতে পারো না। এবার আর তাইলে আমি তোমাকে ক্ষমা করব না। আসলে আমি দুর্ভাগা যে আবার সবটা পেয়ে হারিয়ে ফেলি। কিছুই হারাইনি রেদ, আমি তোমার কিছু হতে দেব না। আমিও তোমার সাথে বাঁচতে চাই, কিন্তু তা হয়তো আর হলো না। আমি আবার একটা ভুল করে ফেললাম। ওইক্ষুনি হসপিটাল নিতে হবে। তারপর ওরা রেদকে নিয়ে যায়। অপারেশন থিয়েটারে ঢোকার আগে মুহূর্তে রেদ মেহেরের হাত ছাড়িয়ে আপনারা আল্লাহকে ডাকুন। তারপর মেহের রেদের দেয়া ফাইলটা খুলে একটা চিঠি পায়, তাতে লেখা, প্রিয় মেহের, আমি জানি মেহের, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তারপরও তোমার থেকে বেহায়ার মতো ক্ষমা চাচ্ছি, কারণ আমি খুব স্বার্থপর মেহের। আমি কখনোই চাই না মেহের তুমি আমাকে ঘৃণা করো, আর না চাই আমি ছাড়া তোমার মনে অন্য কেউ আসুক। তাই বাধ্য হয়েই তোমাকে ছেড়ে চলে যেতে চাই, কারণ আমি তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারবো না, আর তোমাকে নিজের কাছে রেখে তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি বলেছিলে আমি নাকি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কোনো শাস্তি পাইনি। কে বলেছে পাইনি? তুমি জানো, নিজের চোখের সামনে আমি নিজের ভালোবাসাকে দূরে যেতে দেখেছি। আমি বাবা হব শুনে নিজের খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম, আর সন্তানকে আমি যখন মৃত দেখি আমার কি অবস্থা ছিল। বারবার তোমার করা অবহেলা আমাকে শেষ করে দিচ্ছিল। সেদিন এয়ারপোর্টে আমি তোমাকে ইচ্ছে করে ছেড়ে যাইনি। কেন গিয়েছিলাম তা না হয় নাই জানলে, শুধু বলবো আমি যে অন্যায় করেছি তার শাস্তি না পেলেও যা করিনি তার শাস্তি ঠিকই পেয়েছি। পারলে ক্ষমা করে দিও আমাকে। আর তোমার দেয়া সেই রাত আমার জীবনের সবচেয়ে বড় পাওনা ছিল। জানি ক্ষমা করবে না, তবুও বলছি ক্ষমা করো আমাকে। আর এই অ্যাক্সিডেন্ট আমি নিজে করিয়েছি, তাই কাউকে দোষী বলো না। ভালো থেকো মেহের, রেহানের সাথে। ইতি, তোমার অপরাধী খবিশ রেদ। চিঠিটা পড়ে মেহের মেঝেতে বসে চিঠিটা বুকে জড়িয়ে কান্না করে দেয়। তখনই মেহেরের সামনে এসে দাঁড়ায় কেউ। আপনি? এয়ারপোর্টে সেই অফিসার যে মেহেরকে রেদে যাওয়ার কথা বলেছিল। তুমি হয়তো আমাকে চেনো না মেহের, কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি, কারণ বিগত 1.5 বছর আমি তোমাকে ফলো করছি, তাও আবার রেদের কথায়। মানে? মিস্টার রায়হান, আপনি এখানে কি করছেন? রেদের জন্য। মেহের, আমি তোমাকে আজ কিছু কথা জানাতে চাই রেদকে নিয়ে। যদিও এই কথাগুলো বলা আমাদের নিয়মের বিরুদ্ধে, তবুও রেদের জন্য আজ আমাকে বলতেই হবে। কি কথা? আমি বাংলাদেশ ক্রাইম ব্রাঞ্চের হেড রায়হান মাহমুদ। আমাদের দেশের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কাজে দেশের বাইরে মানুষ পাঠাতে হয়, সেটা আবার অত্যন্ত গোপনীয়তার সাথে। এইসব কথা এখন কেন আমাকে বলছেন? কারণ আমি রেদকেও সেরকম একটা কাজে পাঠিয়েছিলাম। মানে কবে? তোমার মনে আছে মেহের, সেদিন রেদ তোমাকে এয়ারপোর্টে একা ফেলে চলে গিয়েছিল, আর আমি তোমাকে এসে বলেছিলাম যে রেদ তোমাকে ছেড়ে চলে গেছে আর তোমার নামে কোনো সিট বুকিং করা নেই। মিথ্যে বলেছিলাম। রেদ আমাদের সাথে কাজ করত,
কিন্তু তোমাকে বিয়ে করার পর ও এই কাজ ছেড়ে দিতে চায়, কারণ এতে তোমার লাইফের রিস্ক ছিল। তাই আমি ওকে একটা শর্তে ছেড়ে দিতে বলি, যে সবচেয়ে কঠিন, মানে যদিও একটা মিশন কমপ্লিট করতে পারে তবে ওকে ছেড়ে দিব।